স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং লিবিয়ার এমবাসির কাছেও আমরা সবকিছু কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু কোথাও থেকে আমরা সহযোগিতার হাত বাড়ায় কেউ দেয় নাই। এখন আপনাদের মাধ্যমে আকুল আবেদন করতেছি, দেখেন আমার স্বামীর সাথে এখানে অসংখ্য বাঙালি আছে যাদের শরীরে পচন ধরে গেছে, এতটুকু পরিমাণ মতো উকুন, মাথার মধ্যে যে উকুন থাকে সেই উকুনের মতো পোকা তাদের শরীর মানে খাইতে খাইতে এমন পচনে ধরছে যা বলার মতো নাই। তারা প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমার স্বামী গত 6 মাস কোনো খোঁজখবর ছিল না, জানতাম না সে বাচ্চা আছে না মরে গেছে। হঠাৎ করে একদিন বয়স কলে পাঠাইছে যে তার অবস্থা এবং তার সাথে মানুষের অবস্থা যা বললা ধারণার বাহিরে, শরীরে পচন ধরে গেছে। শুধু এটাই বললো যে আমাদেরকে সবাইকে বাঁচাও, আমরা বাঁচতে চাই। এখন দেখেন পরিবারের ভালো রাখার জন্য, পরিবারের সুখে রাখার জন্য আমার স্বামী বাহিরে গেছে এবং কি দালালের মাধ্যমে, দালালের উৎসাহিতার কারণেই তো বাহিরে গেল। কিন্তু সেই দালালটা কি করলো, আমার স্বামীকে এমন পর্যায়ে নিয়ে গেল তার জীবন মৃত্যুর সাথে সে লড়াই করতেছে এবং কি সে না, তার সাথে অসংখ্য বাঙালি। এখন আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা সহযোগিতার হাত বাড়ান, মিডিয়া ভাই কর্মীরা যারা আছেন তারা প্রচার করেন। কারণ আমি যে এম্বাসিতে গেছি, মাইগ্রেশনে গেলাম, সেখান থেকে লিবিয়ার বিভিন্ন জেলখানা থেকে অনেক লোক আসতেছে, কিন্তু ঝাউলিয়া ত্রিপলি ব্যাঙ্গেরাম জেলের কাছাকাছি কোনো লোকই যেতে পারে না ওইখানে। তারা এই কথাটা বলে যে ওইখানে কোনো লোকই যেতে পারে না। তাহলে কি এমন পরিস্থিতি হয়েছে বা কি এমন ওই জায়গায় আছে যে কোনো প্রশাসন, মিডিয়া সেখানে যেতে পারে না? বলেন। আমার একটা ছোট বাচ্চা আছে, ঘুমিয়ে গেছে, বাচ্চাটাকে সকালে নিয়ে আসছে, আমি নাস্তা করাইতে পারিনি ভাই। আমার বাচ্চার 2.5 বছর, সকালে নাস্তা করাইতে পারিনি। এখন কয়টা বাজে, এখন পর্যন্ত ওর মুখে কিছু দিতে পারিনি। এই অবধি এখানে দাঁড়ায় আছি, তার কারণ হচ্ছে আমার বাচ্চার বাবাকে আমরা ফেরত চাই। জানেন আমাদের জীবন কিভাবে যাপন হয়? আমার স্বামী নেই, তাহলে আমার বাচ্চার বহন, আমার খরচটা কে করে? আমি কিছুদিন থাকি আমার বোনের বাসায়, কিছুদিন থাকি আমার ভাইয়ের বাসায়, কিছুদিন থাকি আমার ননদের বাসায়। আমার বাচ্চা যখন প্রশ্ন করে যে মা আমার বাবা কই, আমার বাবাকে আইনা দাও, তখন ভাই আমি বলতে পারি না যে তোমার বাবা এরকম একটা পরিস্থিতির মধ্যে আটকা আছে। যখন দেখো সমবয়সী বাচ্চারা বাবার কোলে উঠতেছে, বাবার স্নেহ পাইতেছে, বাবার আদর পাইতেছে, এমনকি বাবারা তো অনেক কিছু নিয়ে আসে বাসায় ফিরার সময়, আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে যান কিছু না কিছু, কিন্তু ভাই আমার বাচ্চাটা পায় না। আমার বাচ্চা আমাকে প্রশ্ন করে যে মা আমার বাবা কই, আমার বাবাকে আইনা দাও, আমার বাবার হাতে মজা খাবো আমি। আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে, এখন কার কোলে যেন গেছে বলতে পারি না। এখন আপনাদের কাছে শুধু একটা একল আবেদন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনাদের সবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি একটা প্রত্যাশা করতেছি, একটু সহযোগিতার হাত বাড়ান, তাদেরকে সশরীরে সুস্থভাবে বাংলাদেশে নিয়ে আসেন। কারণ তাদের অবস্থা খুবই করুণ, খুব খুব ভয়াবহ খারাপ। 1 বছর যাবত তারা ভাত কি জিনিস চিনে না। আমরা তো মাছে ভাতে ভাঙালি বিশ্বাস করি, তো সেই ব্যক্তিরা যদি ভাত না খেতে পারে 1 বছর, তাদের পরিণতি কি হইতেছে বুঝেন? তাদের শরীরে হাড্ডি ছাড়া কিছুই দেখা যায় না, কিচ্ছু নাই। এখন আমি চাই আমার বাচ্চাটা যত এতিম না হয়ে যায়, আমার বাচ্চাটা যত বাবাকে ফিরা যায়। আর হচ্ছে দালাল, হ্যাঁ দালাল, দেখেন দালালের বাড়িতে যদি যান দেখবেন মানে মানুষের টাকা আত্মসাৎ করে তারা এমন ভাবে দালান কোঠা উঠাইছে, মনে হয় যে তারাই রাজার মতো বসবাস করতেছে। একসময় এমন হয়েছে আমার বাড়িতে যখন দালালরা আসতো, বুঝতাম না তোনারা এরকম একটা ফন্তি আটবে, তাদের জুতা ক্ষয় হয়ে গেছে মানে আমার স্বামীর পিছনে ঘুরতে ঘুরতে। কারণ আমার স্বামী এর আগেও বিদেশে একবার পৌঁছে, জানতে পারছে ওনার কাছে টাকা পয়সা কিছু আছে, অ্যাবিলিটি আছে যাওয়ার মতো। তাহলে তারা এরকম একটা লোক মানে গ্রামে বাছাই করে যাদের কাছে কিছু টাকা পয়সা আছে, জানে ওই সমস্ত মানুষকে কি করে ওরা আসক্ত করে, বলে যে প্রত্যাশা দেয় 7 দিনের মধ্যে 1 মাসের মধ্যে তুমি ইটালিতে চলে যাবা, তোমার জীবন তো দিব্যি সুখের যাবে। ইটালিতে, ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারলে তো মানে পিছনের দিকে তাকানোর প্রশ্নই আসে না। এখন ওনাদের বাড়িতে যে আমরা যাই, এখন আমাদের মানে কুকুরের মতো বিদায় করে দেয়, আরো বরঞ্চ হুমকি দেয়।